আসসালামু আলাইকুম। এইটিন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সারা। আজ থেকে পুরোদমে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলোর পাশাপাশি কলেজেও শুরু হয়েছে ক্লাস। এদিকে আজই খুলেছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ শিক্ষার্থীদের নানান দাবি এবং নতুন উপাচার্য ও উপ উপাচার্য কারা হচ্ছেন তা নিয়েও ছাত্র শিক্ষকদের মাঝে রয়েছে নানা সংশয়। গত 15ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ মন্ত্রণালয়ের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়। এর আগে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে গত 1 জুলাই থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 48 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, 5ই আগস্ট বেলা 1:30টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করে। সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে 3 কোটি 1 লাখ টাকা ও 10 লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছিল ডিএমপি। তবে সে সময় বাসায় ছিলেন না ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক এই সচিব। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের আশ্রয় দিয়েছে সেনাবাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং এসব ব্যক্তিদের পরিবারের 51 জন সদস্য সহ 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় চান। এ সময় পরিস্থিতি বিবেচনা করে তাদের আশ্রয় দেওয়া হয়। পরে পরিস্থিতির উন্নতি হলে বিভিন্ন সময়ে 615 জন সেনানিবাস ছেড়ে যান বলেও জানায় আইএসপিআর। বর্তমানে যারা সেনানিবাসে অবস্থান করছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্য দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে গুম করার পর টানা 61 দিন ছোট্ট একটি কামরায় বন্দী করে রাখা হয় তাকে। আলো বাতাসহীন গুহার মতো ঘরে জীবন মৃত্যুর দোলাচলে কেটেছে প্রতিটি ক্ষণ। এইটিন বাংলাকে দুঃসহ সেই স্মৃতির কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালে যাকে গুম করে ভারতে ফেলে দিয়ে আসা হয়। 1 দশক শারীরিক মানসিক নানা যন্ত্রণা আর আইনি লড়াই শেষে গেল রোববার দেশে ফেরেন তিনি। বিএনপি এই নেতারা সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। 1 দশক পর দেখা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও কুশল বিনিময় পর্বে ছিলেন প্রাণবন্ত। নানা আলাপচারিতা শেষে প্রায় 1 দশক আগে তাকে অপহরণ, গুম করার প্রসঙ্গ তুলতেই তার চোখে মুখে ফুটে উঠল ভয় আর অনিশ্চিত জীবনের ছাপ। বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে 2015 সালের 10 মার্চ উত্তরার এক বন্ধুর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সালাউদ্দিন আহমেদকে। কবরের মতো একটা কুঠুরিতে আমাকে আবদ্ধ করে রাখে দীর্ঘ 61 দিন। সেটা 5 ফিট বাই 10 ফিটের মতো একটা কুঠুরি হবে। ওখানে একটা হাই পাওয়ার লাইট ছিল, স্টিলের দরজা ছিল, নিচে খানা পিনা দেওয়ার জন্য একটু দরজার নিচে জায়গা রাখা ছিল।
বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো। পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল, নালার মতো একটা জায়গা করে রাখা, একটা পানির টেপ ছিল যাতে পানি ব্যবহার করতে পারি। এই রুমটাতে একটা কম্বল, একটা বালিশ দিয়ে তারা আমাকে ওখানে 61 দিন বন্দি করে রাখে। তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা টাইম মতো দিয়েছে, ওষুধপত্র দিয়েছে, পানি দিয়েছে। নিজ দেশে গুমের শিকার হয়ে কিভাবে ভারতে গেলেন সেটি এখনো তার কাছে বিস্ময়কর বলে জানালেন সালাউদ্দিন আহমেদ। যেদিন বের করে সেদিন একটা গাড়িতে তুলে কালো কাপড়, কালো মাস্ক এবং কালো চশমা পরিয়ে পায়ে হাঁটিয়ে কিছু দূর আবার গাড়িতে করে পার করলো। আমার কাছে মনে হয়েছে এটাই বর্ডার ক্রসিং, হয়তো যেখানে আমাকে ফেলে আসে সেই জায়গাটা আমি পরে জানতে পেরেছি এটা গলফ লিঙ্ক নামে একটা জায়গা, শিলং। তো ওখানে যারা প্রাতঃভ্রমণে ছিলেন 2-1 জন, তারা পুলিশে খবর দিলেন। তারা প্রথমে একটা হাসপাতালে নিয়ে গেল, ওখানে জেনারেল একটু ট্রিটমেন্টের পরে আবার থানায় নিয়ে যায়। তার 1-2 ঘন্টা পর আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়। ওরা আমাকে পাগলের ওষুধ খাওয়ায়। আমার ওই টেলিফোন নাম্বারগুলো দেওয়াতে ওই ডাক্তার সাহেব সদয় হলেন যে ওনার এক নার্সকে দিয়ে টেলিফোন করালেন বাংলাদেশে। তা আমার ওয়াইফের সাথে তারা সংযোগ করতে বলেন। এই দীর্ঘ 9 বছর 3-4 মাস হবে এখন সময় ওখানে একাকী নির্বাসন জীবন আমাকে কাটাতে হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দলীয়করণ করার ফল কারো জন্যই শুভ নয়। গণ আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগের পরিণতি সেই সত্যই সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট সকলকে আবেদন করব, যত রকমের গোয়েন্দা সংস্থার যত রকমের গোপন কুটুরি সেল আছে সবকিছু ডিসমেন্টেল করা হোক এবং তারা যেন রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা না গামায়। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। এইটাই আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের মূল এসেন্স, এটাই তাদের স্বপ্ন। ইলিয়াস আলী সহ এখনো যারা নিখোঁজ, তাদের ভাগ্যে কি ঘটেছে তা দেশবাসীর সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার ধামরাইয়ে ঢাকা 15 আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এসএস অ্যাগ্রো কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। টানা 3 দিন ধরে চলা লুটপাটে অংশ নেয় কয়েকশো স্থানীয় বাসিন্দা। ফার্মটির নিরাপত্তা কর্মীরা জানান, এই সময় 250 গাভী, 300টি ষাঁড়, 50টি মহিষ, 2 শতাধিক হরিণ, 5 শতাধিক ছাগল, ভেড়া ও গাড়ল, 100-র বেশি দুম্বা, কয়েকশো রাজহাঁস এবং 50টি ময়ূর লুট করে নিয়ে যায়। 28টি পুকুর ও লেক থেকে লুট হয় অন্তত 500 মণ মাছ। এছাড়া ধান কাটা হারভেস্টার মেশিন, পিকআপ, জেনারেটর, এসি, ট্রাক্টর, গভীর নলকূপের মোটর সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে। এতে সব মিলিয়ে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মঞ্জুর আলম। দ্রুততম সময়ের মধ্যে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল চান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অবৈধ শেখ হাসিনার সরকারের দেয়া ওই প্রজ্ঞাপনটিও অবৈধ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথাও জানান জামায়াতে আমির। আরও জানাচ্ছেন ইয়াসির রানা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 4 দিন আগে সন্ত্রাস দমন আইনে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনগতভাবে নিষিদ্ধের ইস্যুটি ফয়সালা না হলেও প্রকাশ্যে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেয় দলটি। দীর্ঘদিন পর খোলা হয় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে। ক্ষমতার পট পরিবর্তনের পর এখন সারা দেশে সক্রিয় জামাত ইসলামী ও ছাত্র শিবির। পরিস্থিতিকে শান্ত রাখার জন্য আহ্বান জানিয়ে তবে দলের ওপর নিষিদ্ধের তকমা কবে কাটবে এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নানা প্রশ্ন থাকলেও খুব একটা চিন্তিত নন জামায়াতের আমির। কুমতলব নিয়েই তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অবৈধ সরকারের সকল নির্বাহী আদেশ অবৈধ, এমনকি বিচার বিভাগকে কক্ষিগত করে যে অবিচার করা হয়েছে সেগুলো অবৈধ নয়। অতএব এটা আমরা বড় কোনো সমস্যা মনে করি না। তারপরেও যেহেতু একটা গণবিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবের পরে এখন যারা সরকারে আছেন এটি তাদের দায়িত্ব যে এই বিপ্লবে একমাত্র ক্ষতিগ্রস্ত দল হিসাবে এই বিষয়টা তারা বিবেচনায় নেবেন। এটাই জনগণ আশা করে তাদের কাছে। তিনি জানান, আপাতত বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে না জামাত। নির্বাচনের প্রস্তুতি থাকলেও তা নিয়ে নেই তোড়জোড়। আমরা এখনই তাদেরকে নিয়ে যে আজকেই একটা টেনিয়র ঠিক হয়ে যাক, কবে তারা যাবে, নির্বাচন কবে হবে, এটা আমরা উপযুক্ত মনে করি না। আমরা মনে করি তাদেরকে একটু সময় দিতে হবে।
তারা যেন গুছাই নিতে পারে। তবে এই সময়টা দীর্ঘ হওয়া উচিত না, যৌক্তিক হওয়া উচিত। রাজনীতি স্থিতিশীল হোক, সবাই স্বাভাবিকভাবে তাদের দলীয় কার্যক্রম শুরু করুক, তারপরেই আসবে জামাত একা ইলেকশন করবে নাকি কারো সাথে সমন্বয় করে করবে, সেই বিষয়গুলো নিয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। জামাত আমিরের অভিযোগ, মিথ্যা ও সাজানো মামলার মাধ্যমে দলের নেতাকর্মীদের ফাঁসি কারাদণ্ড দিয়েছিল শেখ হাসিনা সরকার। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে 9 সাল থেকে। আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী, বিচারক, কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন, তিনিও কিন্তু মামলার আসামি হবেন এবং এটাই ন্যায় বিচারের দাবি। আওয়ামী লীগ করলো না 14 দল করলো, এটা বড় কথা না। নিরীহ মানুষের একজনকেও যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক। প্রতিহিংসার রাজনীতি না করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।